বাড়ি থেকে আসার সময় কয়েকটা টাকা দিয়ে দাদা বলেছিলেন, এটা রাখ। পোঁটলায় বেঁধে বৌদি দিয়েছিলেন চিঁড়ে আর গুড়। সারাটা পথ সেই সব চিবিয়ে আজিমগঞ্জে স্টিমার ধরে সে আর অগেশ যখন শেষ পর্যন্ত কৃষ্ণনাথ কলেজের মেন হোস্টেলে এসে পৌঁছল, তখন সন্ধ্যা গড়িয়ে গিয়েছে। খিদে আর পথশ্রমে দেহটা চাইছিল খাবার আর বিছানা, কিন্তু সুপার চন্দ্রভূষণ বাবু কড়া মানুষ। কর্তৃপক্ষের শংসাপত্র মিলিয়ে খাতায় নাম, ধাম, বয়স ইত্যাদি লিখে দরখাস্ত করিয়ে বললেন, যাও, একতলার 13 নম্বর ঘর। বিশাল ঘরের মধ্যে 7-8টা খাট, অধিকাংশই ফাঁকা। ছাদে গোটা তিনেক স্কাইলাইট, দিনের বেলা এখান থেকে আলো আসে। মোটা থামের পাশে একটা খাট বেছে নিয়ে বিছানা পেতে গা এলিয়ে দেয় সূর্য। আবেশে চোখ দুটো বুজে আসে। কৃষ্ণনাথ কলেজে পড়তে আসার ইতিহাস মনে পড়লেই দুঃখ আর অভিমানে বুকটা পূর্ণ হয়ে আসে তার। 2 বছর চট্টগ্রাম কলেজে আইএ পড়েছিল সে। সসম্মানে উত্তীর্ণ হয়ে ভর্তি হয়েছিল বিএতে। স্বপ্ন ছিল এখান থেকেই বিএ পাশ করে বৃহত্তর কর্মক্ষেত্রে প্রবেশ করবে। কিন্তু কোথা দিয়ে যে কি হয়ে গেল! চট্টগ্রাম কলেজে 3rd ইয়ার পরীক্ষার সময় তাড়াহুড়োর মাথায় মনের ভুলে বই আর ছাতা নিয়ে সে ঢুকে পড়েছিল হলের ভিতর। এই অপরাধে তাকে ট্রান্সফার দিয়ে দেওয়া হলো। সার্টিফিকেটে লেখা হলো তার আচরণ নিন্দনীয়, ব্যাড কন্ডাক্ট। এই সার্টিফিকেট গোপন করে অন্যত্র ভর্তির পরামর্শ দিয়েছিলেন অনেকেই, কিন্তু তাতে মন সায় দেয়নি। কেন সে সত্য গোপন করবে? শেষ পর্যন্ত হেমেন্দ্রবাবুর কাছে গিয়ে দাঁড়াতেই তিনি বলেছিলেন, সূর্য, ভালো মন্দ যাহা আসুক, সত্যেরে লও সহজে। তারপর একটু চিন্তা করে বলেছিলেন, তুমি বহরমপুরে চলে যাও, সব কথা ওদের খুলে বলো। সব শুনে চমকে উঠেছিলেন কৃষ্ণনাথ কলেজের অধ্যক্ষ শশীশেখর বাবু। ঘটনার নিঃসংকোচ বিবরণ হয়তো তার ভালো লেগেছিল। ভর্তি হওয়ার আদেশনামায় সই করতে করতে বলেছিলেন, যাও, মন দিয়ে পড়াশোনা করোগে। মেন হোস্টেল থেকে বেশ খানিকটা দূরে কৃষ্ণনাথ কলেজ। ভাগীরথীর তীরে, জেলখানার পাশে। কলেজের সামনে দাঁড়িয়ে বিস্ময়ে অবাক হয়ে যায় সে। কি অপূর্ব! গথিক রীতিতে তৈরি বিশাল বাড়িটার সামনে প্রশস্ত প্রাঙ্গণ। গেটের দুদিকে পাম গাছের সারি, ডাইনে নাগ কেশরের গাছে ভর্তি বড়সড় বাগান, সামনে বিশাল ঘড়ি। সব মিলিয়ে বাংলার প্রাচীনতম এই শিক্ষায়তন মোহিত করে সূর্যকে। প্রথম দিনই চমৎকার লেগেছিল অধ্যক্ষ শশীশেখর বন্দ্যোপাধ্যায়কে। বিশাল ক্লাসরুমে তারা জনা 50 ছাত্র। এসেই সবার নাম ধাম জেনে নিলেন। পড়ার বইয়ের বাইরে আর কি কি পড়েছি তাও জিজ্ঞেস করলেন একে একে। তারপর সময় নষ্ট না করে পড়াতে শুরু করলেন ওয়ার্ডসওয়ার্থ। সহজ ইংরেজি, স্পষ্ট উচ্চারণ, মধুর কণ্ঠস্বর, বিশ্লেষণের অনুপম ভঙ্গি। প্রথম দিনের পড়ানো কয়েকটা লাইন বড় চমৎকার লেগেছিল। For I have learned to look on nature not as in the hour of thoughtless youth,
but hearing oftentimes the still, sad music of humanity. কি ভালোই যে লেগেছিল, বিশেষ করে শেষ লাইনটা, the still, sad music of humanity। মনে হলো যেন কোনো দরদি হৃদয় মানবাত্মার পীড়নে আর্তনাদ করছেন। ছাত্রদের সাথে মিশতেন বন্ধুর মতো। প্রায়ই দেখা যেত কোনো একজন ছাত্রের কাঁধে হাত দিয়ে কথা বলতে বলতে বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছেন। আর একজন হলেন প্রফেসর নাগ। ইতিহাস পড়াতেন, বিশুদ্ধ ইংরেজিতে কথা বলতেন, সাহেবী পোশাক পরতেন, ধীর শান্ত, লম্বা দোহারা চেহারা, টকটকে গায়ের রং, মনে হতো সদ্য ইংল্যান্ড থেকে এসেছেন। তার কাছে ইতিহাস পড়া এক মনোরম অভিজ্ঞতা। টেবিলের ওপর বইটা রেখে পায়চারি করতে করতে তিনি কখনো গ্রিসের, কখনো রোম সাম্রাজ্যের গৌরব গাঁথা উচ্চ কণ্ঠে বলে যেতেন। কি উদাত্ত কণ্ঠস্বর! সমস্ত ঘরটা গম গম করে উঠত। হোস্টেলের ঘরে ঘরে ছিল এক একজন প্রফেক্ট, 10-12 জন ছাত্রের অভিভাবক। সবাই 4th ইয়ারের ছাত্র, অনেকে খুব কড়া। সূর্যদের প্রফেক্ট দীনবন্ধু বাবু আবার কড়ারও কড়া। তাঁর রাজত্বে হাসি ঠাট্টা গল্প গুজবের প্রবেশ নিষেধ। গল্পের বই, নাটক, নোভেল পড়া তো রীতিমতো ভয়ঙ্কর ব্যাপার। সবাই তটস্থ থাকলেও সূর্যর বেশ কৌতুক অনুভব করত। সোমবার প্রথম পিরিয়ডই ছিল প্রফেসর নাগের ক্লাস। সেদিন তাঁর গিভনের দ্য ডিলাইন অ্যান্ড ফল অফ রোমান এম্পায়ার এর একটা বিশেষ অংশ পড়াবার কথা। সেই কথা ভাবতে ভাবতে কলেজে ঢোকার মুখে সে চমকে উঠেছিল। পাম গাছের সারি শেষ হয়ে যেখানে মূল বিল্ডিংয়ের শুরু, সেখানে হাতে লেখা বড় একটা পোস্টার। সাদা কাগজের ওপর কালো কালিতে বড় বড় করে লেখা, ছিন্ন করো মায়ের শৃঙ্খল, ওঠো জাগো, বিদেশির অত্যাচার আর কত কাল সহ্য করিবে। পোস্টারের শব্দগুলো যেন তাকে চুম্বকের মতন আকর্ষণ করতে থাকে। আনন্দে বুকটা কাঁপতে থাকে থরথর করে। কোনো ক্রমে সে অগেশের হাত ধরে প্রবেশ করে ক্লাসে, কিন্তু প্রফেসর নাগের কোনো কথাতেই সে মন দিতে পারে না। চোখের সামনে ভেসে উঠতে থাকে কালো কালো শব্দগুলো, কানে বাজতে থাকে, ছিন্ন করো মায়ের শৃঙ্খল। বারবার মনে হয়, এই আহ্বান জানালো কারা? তারা কি এই কলেজের ছাত্র? সেদিন পড়াশোনা শেষ করে বিছানায় যেতে রাত হয়ে গিয়েছিল সূর্যর। সবে তন্দ্রা এসেছে, ভারী বুটের আওয়াজে ঘুম ভেঙে গেল। সমস্ত ঘর লণ্ডভণ্ড করে পুলিশ যখন বিদায় নিল, তখন ভোর হয়ে এসেছে। যাবার সময় ওরা নিয়ে গেল নলিনাক্ষকে। ওর শান্ত শিষ্ট মুখটার কথা মনে পড়ছিল বারবার। কলেজে এর আগে 2-1 বার দেখেছেও ওকে, কিন্তু কথা হয়নি। দীর্ঘ গৌরবর্ণ চেহারা, এক মাথা চুল, চোখ দুটো কোমল, নিষ্পাপ। তার ভিতর যে এত আগুন লুকিয়ে আছে কখনো ভাবতে পারেনি। পুলিশ এসে যখন তাকে নিয়ে গেল, তার চোখে মুখে ফুটে উঠেছিল একটা অদ্ভুত প্রত্যয়। বিস্ময়ে অবাক হয়ে গিয়েছিল সে। মনে পড়তে থাকে হেমেন্দ্র বাবুর কথা। এখানে আসার আগের দিন দুজনে বসেছিল কর্ণফুলীর তীরে। তখন সবে জোয়ার আসতে শুরু করেছে। সমুদ্র থেকে জল উত্তাল তরঙ্গ আকারে এসে ভরিয়ে দিচ্ছে নদীর বুক। সেদিকে তাকিয়ে হেমেন্দ্রবাবু বলেছিলেন, জানো সূর্য,
জাতির জীবনও এই নদীর মতো, কখনো জোয়ার, কখনো ভাটা। কথাটার তাৎপর্য বুঝতে না পেরে সে তাকিয়েছিল তার মুখের দিকে। হেমেন্দ্রবাবু হেসে বলেছিলেন, আমাদের জাতীয় জীবনেও ভাটার পর জোয়ার শুরু হয়েছে। প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম, তারপর কানাই সত্যেন, দেশের ছেলেরা কেমন মরণজয়ের খেলায় মেতে উঠেছে দেখেছ? হেমেন্দ্রবাবুর কথা যে কতটা সত্য তা এখন মর্মে মর্মে উপলব্ধি করতে পারে সে। নলিনাক্ষর প্রত্যয় দীপ্ত মুখ তাকে যেন সাহস যোগায়। নিজের মধ্যে সে একটা অন্য ধরনের শক্তি অনুভব করতে থাকে। ভাগীরথীর তীরে একটা জায়গা বড় ভালো লাগে সূর্যর। ছোট্ট একটা জবা গাছের ঝাড়, তারপর দুর্বা ঘাসে ভর্তি খানিকটা ফাঁকা জায়গা। নদীর জল যখন ছলাৎ ছলাৎ করে তীরে আঘাত করে তখন তার মনে পড়ে যায় কর্ণফুলীর কথা। প্রায় বিকেলই কাটে এখানে। কখনো সঙ্গে থাকে অঘেশ, কখনো অন্য কেউ। এখানেই আলাপ পশুপতির সাথে। রাতের সে ঘটনার পর হোস্টেলে, শহরে, সর্বত্র কেমন থমথমে ভাব। ঘন ঘন পুলিশের আনাগোনা শুরু হলো কলেজে। কিন্তু শশীশেখর বাবুর জন্য বিশেষ সুবিধা করতে পারত না তারা। পুলিশকে কলেজে ঢুকতেই দিতেন না তিনি। তারপর হঠাৎ একদিন ছুটি দিয়ে তিনি বললেন, পরিস্থিতি একটু শান্ত হলে আবার এসো তোমরা, এখন বাড়ি যাও। হোস্টেল তাই ফাঁকা। একটা বই হাতে নিয়ে সেদিনও সে গিয়ে দাঁড়িয়েছিল পরিচিত সেই জায়গাটায়। দেখল আগেই একজন এসে জায়গাটা দখল করে বসে আছে। শ্যামলা, পাতলা, মাথা ভর্তি কোঁকড়া চুল। তার দিকে তাকিয়ে হেসে বলেছিল, সবাই চলে গেল, তুমি যাওনি যে? তারপর বলল, তুমি তো চট্টগ্রামের সূর্য, তাই না? পরিচয় বন্ধুত্বে পরিণত হতে দেরি হয়নি। তারপর সুপার চন্দ্রভূষণ বাবুর ছেলে পশুপতি, কৃষ্ণনাথ কলেজের ছাত্র, পরে এক ক্লাস নিচে। মাঝে মাঝে দুজনে ভোর বেলায় হাঁটতে হাঁটতে চলে যায় সৈদাবাদ পর্যন্ত। নানা কথা হয় দুজনের, পড়াশোনার কথা, বন্ধু বান্ধবের কথা, অধ্যাপকদের পড়ানোর ভঙ্গি, এই সব। মাঝে মাঝে নলিনাক্ষর কথা উঠতেই পশুপতি কেমন চুপ করে যায়। মনে হয় ওর মন যেন সুদূরে উধাও হয়ে গিয়েছে। কিন্তু কিছু বললেই বলে, এই তো শুনছিলাম তোমার কথা। বন্ধুর মনের এই গোপন রহস্য কিছুতেই ভেদ করতে পারে না সে। তারপর কেটে গিয়েছে বেশ কয়েকদিন। একদিন ভর দুপুরে হাজির হলো পশুপতি। বলল, শিগগির চলো, নলিনাক্ষ এসেছে। বুকটা কেমন ধক করে ওঠে তার। কাঠ ফাটা রোদের মধ্যে মাইল 2 হেঁটে যখন আমবাগানের ভিতর একটা টালির ঘরে পৌঁছলো, দেখল একজনকে ঘিরে বসে আছে অনেকে। উদাত্ত কণ্ঠে আবৃত্তি করছিলেন তিনি, I vow to thee, my country, all earthly thing above, entire and whole and perfect, the service of my love, the love that asks no question, the love that stands the test, that lays upon the altar the dearest and the best, the love that never falters, the love that pays the price, the love that makes understand the final sacrifice.
কি উদাত্ত কণ্ঠস্বর! দেশপ্রেমের মহিমা, আত্মত্যাগের গরিমা যেন একজনের অন্তরের জারক রসে সিঞ্চিত হয়ে উপস্থিত সবার হৃদয়ের গভীরে পৌঁছে দিচ্ছে। হে আমার স্বদেশ, তোমাকে ভালোবেসে আমি নিঃশঙ্ক। যে কোনো পরীক্ষায় আমি প্রস্তুত, যে কোনো মূল্য দিতে আমি রাজি। এমনকি আমার জীবনও। কি অর্থবহ, কি অসাধারণ, কি সুন্দর! পশুপতি কানে কানে বলে, সতীশদা, আমাদের মেজদা। সন্ধ্যায় যখন হোস্টেলের পথ ধরল তারা, মনে হলো কেন আগে পরিচয় হয়নি মানুষটার সাথে। তারপর প্রতিদিন সন্ধ্যায় মেজদার ওখানে না গিয়ে সে পারে না। কখনো সঙ্গে থাকে পশুপতি, কখনো নলিনাক্ষ। সময় যে কোথা দিয়ে কেটে যায়। একদিন কথায় কথায় উঠে পড়েছিল বিপ্লবী আয়ারল্যান্ডের কথা। বিপ্লবী জন মিচেলের কথা বলতে বলতে মেজদার সমগ্র মুখমণ্ডল আবেগে উদ্ভাসিত হয়ে উঠেছিল সেদিন। মিচেলের শরীর আজ ধুলোয় মিশিয়া গিয়াছে, কিন্তু তাহার চিরপ্রবুদ্ধ মহাবাণী হৃদয়ে সদা জাগ্রত থাকিয়া আজিও আইরিশ স্বদেশ ভক্তগণকে দেশোদ্ধারের পুণ্য পথে চালনা করে। তাহার চিরজাগ্রত আত্মা যেন আয়ারল্যান্ডের প্রত্যেক কর্মের সাক্ষী থাকিয়া আজিও সে দেশের আকাশ বাতাস প্রতিধ্বনিত করিয়া উদাত্ত কণ্ঠে ঘোষণা করিতেছে, ও মাই কান্ট্রিম্যান, লুক আপ, লুক আপ, অ্যারাইজ ফ্রম দ্য ডেথ ডাস্ট where you are long been laying, and let this light visit your eyes also, and touch your souls. Let your ears drink in the blissed world liberty, fraternity, equality. আবেগে কণ্ঠ রুদ্ধ হয়ে আসে মেজদার। নিজেকে সামলে নিয়ে বলেন, দেখেছ কি অসম্ভব প্রাণশক্তি! এই না হলে কি মানুষকে বিপ্লব ভাবনায় ডুবিয়ে দেওয়া যায়? সেদিন দাদার মুখে শুনেছিল ইস্টার বিদ্রোহের কথা। মুক্তি পাগল হাজার হাজার আইরিশ তরুণ যেন সগর্বে ঘোষণা করেছিল, বি ইট ফর দ্য ডিফেন্স অর বি ইট ফর দ্য অ্যাসারশন অফ আ ন্যাশনাল লিবার্টি, আই লুক আপন দ্য সোর্ড অ্যাজ এ স্যাক্রেড উইপন। তরোয়ারি আমার পবিত্র অস্ত্র, স্বাধীনতার জন্য তা আমি হাতে তুলে নিলাম। বীর্যবান আইরিশ বিপ্লবীদের সংগ্রাম সংকল্প সাধনা যেন দাদার কণ্ঠে মূর্ত হয়ে উঠতে থাকে। ভিন্ন ধরনের অনুভূতি নিয়ে সেদিন সে ফিরে এসেছিল হোস্টেলে।